সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহ এবং আল্লাহর রহমতে সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে ভালো আছি। প্রথমে একটি খারাপ সংবাদ দিই, সেটি হচ্ছে যে এই যে ক্লাসটি আপনারা দেখতেছেন মাঝে মাঝে একটু দাগ টাগ দেয়া, এই ক্লাসটি কিন্তু ইতিমধ্যে আমি রেকর্ড করেছি, অর্থাৎ 30 মিনিটের একটি ভিডিও আমি রেকর্ড করেছিলাম। তারপর সেটা কারিগরি সমস্যার কারণে আমার মোবাইলে সেটি সেভ হয়নি, যার কারণে পুনরায় আবার সেই ক্লাসটি রেকর্ডিং করতে হচ্ছে, অর্থাৎ একই ক্লাস আমি দুইবার রেকর্ডিং করতে হচ্ছে ইনস্ট্যান্ট। তো সে যাই হোক, সেটা আমার নিজের ব্যর্থতা। তো আবার আমাদের এই পুনরায় ক্লাসে আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই বলে যে আজকে আমরা আলোচনা করব প্যানাল কোডের আমাদের ৭৬ ধারা থেকে এদিকে একেবারে ৯৫ ধারা পর্যন্ত। এখানে আমাদের সাধারণ ব্যতিক্রমের যে অংশটা আছে সেখান থেকে আমরা আলোচনা করব। তো সাধারণ ব্যতিক্রমের কি গুরুত্ব রয়েছে এটি জানতে হলে আমাদেরকে প্যানাল কোডের ৬ ধারার দিকে চোখ রাখতে হবে। ৬ ধারাতে স্পষ্টভাবে বলা আছে আমাদের এই প্যানাল কোডে যখন বিচার অনুষ্ঠিত হবে সেগুলো যদি আপনাদের এই সাধারণ ব্যতিক্রমের ভিতরে পড়ে তবে তার সাধারণ বিচার করা যাবে না, তাকে আপনার অব্যাহতি দিতে হবে। অর্থাৎ প্যানাল কোডের এই যে সাধারণ ব্যতিক্রমে যদি তারা সংজ্ঞায়িত হয় বা প্রমাণ করতে পারে তবে তারা সাধারণ শাস্তি থেকে মওকুফ পাবে। আমি আবার একটি জিনিসটা সহজ করে বলি, আপনার দৃষ্টিতে যে জিনিসটা খুন দেখতেছেন সেটা যদি আদালতে প্রমাণিত হয় যে সেটা আপনার খুন না, সেটা তিনি আত্মরক্ষার্থে করেছেন বা অন্য ব্যক্তিকে বাঁচানোর জন্য করেছেন বা অন্য কোনোভাবে সেটি করেছেন, তবে এটা কিন্তু খুনের হলেও মানে একজন ব্যক্তিকে হত্যাকাণ্ড হলেও জিনিসটা কিন্তু তাকে খুন করার উদ্দেশ্যে করা নয়, তার নিজের জীবন রক্ষাতে তিনি সেটা শুধুমাত্র প্রতিহত করার জন্য করছেন। তাহলে যেটা আপনি দেখতেছেন খুন, সেটা খুনের শাস্তি না পেয়ে সে কিন্তু উল্টা আরও অব্যাহতি পেয়ে যাচ্ছে। এটাই মূলত সাধারণ ব্যতিক্রমের একটা মর্ম বা গুরুত্ব। তাহলে আজকে আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা শুরু করব ৭৬ ধারা থেকে, অর্থাৎ শিরোনামগুলো আমি একটু বলে নিই আপনাদের। ৭৬ ধারায় হচ্ছে আইন বলে বাধ্য বা ভুল ধারণাবশত নিজেকে বাধ্য বলে বিশ্বাসকারী ব্যক্তির কাজ। ৭৭-এ রয়েছে বিচারালয়ের কাজ। ৭৮-এ রয়েছে আইনানুগ কর্তৃপক্ষের আদেশে কোনো কাজ। তারপর ৭৯-তে রয়েছে আইন সমর্থিত বা ভুল ধারণাবশত নিজেকে আইন সমর্থিত মনে করে এমন ব্যক্তির কাজ। তারপর ৮০-তে রয়েছে আইনগতভাবে মানে যথাযথ সতর্কতা নিয়ে আপনার যদি কাজ করার পর কোনো দুর্ঘটনা ঘটে সেটা। ৮১-তে রয়েছে ভালো কিছু করার জন্য বা উপকারার্থে আপনার সামান্য ক্ষতি করা কোনো অপরাধ হবে না। ৮২-তে রয়েছে ৯ বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ বলে গণ্য হবে না। ৮৩-তে রয়েছে ৯ বছরের বেশি বা ১২ বছরের কম এরকম শিশু যারা আছে, যাদের জ্ঞান বুদ্ধি পরিপক্ক হয়েছে, মানে বুঝতে পারে কাজের ফলাফল স্বরূপ, তাদের কাজ অপরাধ হবে, কিন্তু যারা বুঝতে পারবে না তাদের অপরাধ হবে না। ৮৪-তে রয়েছে অপ্রকৃতস্থ ব্যক্তির কাজ অপরাধ নয়। ৮৫-তে রয়েছে অনিচ্ছাকৃত বা ষড়যন্ত্রের শিকার হয় যদি কেউ আপনার প্রমত্ততার শিকার হয় তবে সেই ব্যক্তির কাজ অপরাধ নয়। ৮৬-তে রয়েছে যেই কাজের জন্য যথেষ্ট জ্ঞান ও বুদ্ধি প্রয়োজন এরকম কাজ যদি কেউ করে এই আপনার প্রমত্ততার নিতে চান, সুযোগ নিতে চান ৮৫ ধারার, সেই সুযোগটা পাবেন না। ৮৭-তে রয়েছে মৃত্যু বা গুরুতর আঘাত ঘটানোর সম্ভাবনা আছে এরকম কাজ জানার পরেও, যে ব্যক্তি আইনগত জিনিসটা আছে, আইনগত বৈধতা আছে, এরকম জানার পরেও তার সম্মতি সহকারে যদি কোনো কাজটা করা হয় সেই ক্ষেত্রে যদি কোনো দুর্ঘটনা ঘটে তবে সেটা কিন্তু অপরাধ বলে গণ্য হবে না, এটা কিন্তু সম্ভাব্য মানে হতেও পারে। আচ্ছা, ৮৮-তে রয়েছে আপনার মৃত্যু ঘটনার জন্য অভিপ্রেত না হয়ে উপকারার্থে, অর্থাৎ কোনো ব্যক্তির উপকারার্থে, এখানে আন্ডারলাইন করার কারণটা ছিল আপনার এটার সাথে কম্পেয়ার করার জন্য। এখানে আপনার যেটা বলতেছে যে আপনার উপকারার্থে না, এটা সম্ভাব্য, আর এখানে বলতেছে উপকারার্থে সম্মতি সহকারে কাজ। আচ্ছা, ৮৯-এ বলছে অভিভাবক কর্তৃক বা অভিভাবকের সম্মতি সহকারে মঙ্গলার্থে কাজ শিশু বা প্রতিবন্ধীর ক্ষেত্রে। ৯০-এ রয়েছে কতিপয় ক্ষেত্রে সম্মতি নয়। ৯১ রয়েছে যে সকল সম্মতি আইনের দৃষ্টিতে অপরাধ তা করা যাবে না। ৯২ রয়েছে সম্মতি ছাড়া কোনো ব্যক্তির মঙ্গলার্থে সৎ বিশ্বাসে যদি কোনো কাজ করা হয় সেটা। ৯৩ রয়েছে সৎ বিশ্বাসে কৃত যোগাযোগ এবং ৯৪ রয়েছে যে কাজ কাউকে ভীতি প্রদর্শন করে করানো হয় সেটা কখনো অপরাধ নয়। এবং ৯৫ অর্থাৎ সর্বশেষ যে বিষয়টি সামান্য ক্ষতিকারক কাজ। এই ছিল মূলত আমাদের আজকের ক্লাসের শিরোনাম। এখন আমরা এক এক করে বিস্তারিত আলোচনা করব। তো ক্লাসের শুরুতেই যে বিষয়টি আসতেছে সেটা হচ্ছে আমাদের ৭৬ ধারা। ৭৬ ধারায় রয়েছে
আইন বলে বাধ্য বা ভুল ধারণা বশত নিজেকে বাধ্য বলে বিশ্বাসকারীর কাজ। এখানে দুটা পয়েন্ট আপনি নোট করছিলাম আগের ক্লাসে। এটা হচ্ছে আইন বলে বাধ্য, অর্থাৎ যারা আইনি দায়িত্ব হয়ে যায় আর কি, মানে যারা আইনগতভাবে কাজটা করতে তারা বাধ্য। এক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী হতে পারে বা যাদের উপর আইনগতভাবে বাধ্য করে, যেমন জমির মালিক, তারপর বাড়ির মালিক বা আপনার ধরেন ম্যানেজার, তারপরে কৃষক, এরকম অনেক আপনার পড়ছেন না ফৌজদারি কার্যবিধিতে। এরকম যারা আছেন আইন বলে বাধ্য বা বাধ্য বলে যারা নিজেকে মনে করবেন যে ভুল ধারণাবশত তিনি বাধ্য হয়েছেন, ওই সকল ব্যক্তিদের কাজ আমাদের কি হবে, আপনাদের যখন করবে সেখানে যদি অপরাধ অনুষ্ঠিত হয় তবে মনে হবে আপনার প্যানেল কোডে অপরাধ, কিন্তু এই সাধারণ ব্যতিক্রমে তারা সেই সুযোগটা পেয়ে যাবে, তারা সেখানে বেঁচে যাবে। যেমন ধরেন হরতাল মিছিল মিটিং হচ্ছে, পুলিশের কাজ কি, এখানে গিয়ে নিষিদ্ধ তাদেরকে ছত্রভঙ্গ হওয়ার জন্য, না শুনলে লাঠি চার্জ, তাতেও কাজ না হলে আপনার কি ফায়ার করে বা গুলি করে। তো এই যে কাজগুলো কাউকে লাঠি পেটা করা বা ফায়ার করা, এগুলো কিন্তু অপরাধ হওয়ার পরেও অপরাধ হবে না কখন, যখন সেটি আমাদের কি হবে, আইন বলে বাধ্য হয়ে করা হবে। আবার ধরেন ককে খ মনে করে ধরে নিয়ে যাওয়া, এক্ষেত্রে ভুল ধারণাবশত বা ভুল তথ্যের ভিত্তিতে ওই ব্যক্তিটাকে ককে খ মনে করে ধরে নিয়ে গেছে, এই জিনিসটাই আর কি। ৭৭ আছে বিচারকগণ তার বিচারালয়ের কার্যক্রমে যেগুলো করে সেগুলো কোনো ধরনের অপরাধ বলে গণ্য হবে না। ৭৮ রয়েছে আইনানুগ কর্তৃপক্ষের আদেশকৃত কাজ, এটা আপনার অপরাধ বলে গণ্য হবে না। কীরকম, যেমন ধরেন কাউকে ফাঁসিতে হত্যা করা, এটা কিন্তু একটা অপরাধ, বাট আপনার জেলখানার জল্লাদ তিনি তো আপনার ম্যাজিস্ট্রেটের আদেশ বা বিচারালয়ের আদেশে সেই কাজটি করেন, তার জন্য সেটি অপরাধ হবে না। এখন আসেন ৭৯ ধারাতে, এখানে বলা আছে আইন সমর্থিত, আর এখানে বলা আছে আইন বলে বাধ্য। একটা বাধ্য যাদের জন্য আইনগতভাবে আপনার এটা নৈতিক দায়িত্ব কর্তব্য, আপনার এটা বাধ্য। আর এখানে বলছে সমর্থিত, মানে আপনি সেটা করতে বাধ্য নন, বাট আপনি জানেন যদি আমি কাজটা করি তাহলে কি পাবো, সাপোর্ট পাবো, আমি আইনের সাপোর্ট পাবো। এরকম ব্যক্তি যারা আছেন নিজেকে আইনের সাপোর্ট পাবেন বলে মনে করেন, ওই রকম ব্যক্তির কাজ, এবং ভুল ধারণাবশত যদি এরকম কোনো ব্যক্তি মনে করেন যে তিনি আপনার সাপোর্ট পাবেন, সেরকম ব্যক্তির কাজ। যেমন আইন যা সমর্থন করে, আপনি পাবলিক হিসেবে আপনি যেটা সমর্থন করে আপনি একটা কাজ করলেন, সেক্ষেত্রে আপনি ওটা আইন সমর্থন করলো। আচ্ছা, এরপরে রয়েছে ভুল ধারণাবশত আইন সমর্থন। যেমন ধরেন আইন সমর্থনের বিষয় কি, একজন আরেকজনকে মারতেছে, আপনি গিয়ে তাকে ফিরাইলেন বা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করলেন, এটা আইন সমর্থিত। আবার ধরেন একই কাহিনী শুটিং হচ্ছে, আপনি গিয়ে ফিরাইলেন, ভুল তথ্যের বশত আপনি মনে করতেছেন যে তাকে মারতেছে, এটাও হচ্ছে আমাদের ভুল ধারণাবশত আইন সমর্থিত, এইটা আর কি। ৮০-তে রয়েছে আইনগতভাবে কাজ করাকালে দুর্ঘটনা। এখানে কিন্তু যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে আমাদের খুবই কমন একটি উদাহরণ হচ্ছে সে কাটুরিয়ার কুড়াল ছুটে গিয়ে অন্য ব্যক্তিকে আঘাত করা এবং সে ব্যক্তি মৃত্যুবরণ করা, এই ধরনের উদাহরণটা আপনারা শুনেছেন বা দেখেছেন। এই ক্ষেত্রে কিন্তু 100% আপনার সতর্কতা এবং যথাযথ মনোযোগ সহকারে কাজটি করতে হবে। কোনো ধরনের অবহেলা থাকলে আপনি ৮০ ধারার সুযোগটি পাবেন না। এরপরে রয়েছে আমাদের ৮১ ধারা, যে ভালো কিছু করার জন্য ক্ষতিকর কাজ। এটা আমার ভাষায় লেখা, এটা কিন্তু আপনাদের জন্য হুবহু শেখার জন্য না, এটা শুধু আমার ভাষায়। আর আপনাদেরকে যে সফট কপি দেওয়া হবে, ক্লাসের সাথে রচনামূলক দেওয়া হবে, ওখানে যে শিরোনামগুলো থাকবে ওইগুলো আপনারা শিখবেন। আচ্ছা, ভালো কিছু করার জন্য ক্ষতিকর কাজ, অর্থাৎ যেমন ধরেন এখানে একটা জায়গায় আগুন লাগছে, এখানে আপনার ৫-৬টা ঘর বাড়ি আছে, তো এটা আপনার আগুনে জ্বলতেছে, আমরা গিয়ে কি করলাম, এই বাড়িটারে ভাঙিয়ে দিলাম, এই ঘরটাকে ভাঙিয়ে দিলাম, তাহলে আগুনটা কিন্তু এখন আর এগুলোতে লাগতে পারতেছে না, তাহলে এই 3টা ঘর বাঁচানোর জন্য আমি একটা ঘরকে ভাঙতেই পারি, এটা কোনো অপরাধ হবে না, কারণ এদের উপকারার্থে কিন্তু এই কাজটা করা হয়েছে। আচ্ছা, এখন আসেন আমাদের পরবর্তীতে এখানে আরেকটা উদাহরণ দেওয়া যায়। আপনারা জানেন যে নৌকা এবং জাহাজের যে উদাহরণটা আছে, এটা আমরা খুব সচরাচর জানি যে আপনার ডুবিয়ে ফেলা বা জাহাজ ভর্তি লোকজনকে বাঁচানোর জন্য একটা সামনে নৌকা পড়ে গেছে, ওই নৌকাটাকে বাঁচাইতে গেলে আমার পুরো জাহাজের লোকগুলো রিস্কে থাকে, তখন কিন্তু আমি জাহাজের লোকগুলোকেই বাঁচাই, নৌকাটাকে বাঁচাই না। তারপরে আপনার বাসের ড্রাইভার তার বাসের যাত্রীদের বাঁচানোর জন্য দেখা যাচ্ছে এমন পরিস্থিতি যে সে যদি ডাইনে গাড়িটা উঠে তাহলে আপনার পুরো খাদে পড়ে গিয়ে বাসের লোকগুলো মারা যাবে, কিন্তু ওই মুহূর্তে সামনে একটা সিএনজি পড়ে গেছে, সিএনজিটাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব না, তখন তিনি ওই সিএনজিটাকে আপনার করে দিলেন, আঘাত করলেন, কিন্তু এটা আইনের দৃষ্টিতে অপরাধ হলেও মূলত তিনি বাসের যাত্রীদের বাঁচানোর জন্য এই কাজটা করছেন। এরপরে রয়েছে ৮২ ধারা, যে আমাদের 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ। এই 9 বছরের কম বয়স্ক শিশু যাই করুক না কেন
সেটা কোনো অপরাধ বলে গণ্য হবে না। আপনারা প্রায় সময় দেখবেন যে পত্রপত্রিকা বা টিভিতে বা ইউটিউব চ্যানেলে, ফেসবুকে আপনারা দেখবেন যে ছোটো ছোটো বাচ্চা খেলার ছলে একজন আরেকজনকে হত্যা করে ফেলছে। এই যে এই ধরনের খেলার ছলে যে অপরাধটা করে 9 বছরের কম যে বাচ্চারা থাকে, তাদের এই ধরনের কাজ অপরাধ বলে গণ্য হবে না। এরপরে রয়েছে আমাদের 83 ধারা, এখানে মুছে গেছে। এই 83 ধারা রয়েছে 9 বছরের বেশি বা 12 বছরের কম বোধশক্তি সম্পন্ন শিশুর কাজ, অর্থাৎ যে ব্যক্তিটার বয়স, আপনার যে বাচ্চাটার বয়স আর কি 9 বছরের ঊর্ধ্বে 12 বছরের কম, ওই সকল বাচ্চারা জ্ঞান বুদ্ধি যদি হয় এরকম, সে যে কাজটা করতেছে এটার পরিণতিটা কি, মানে এটার ফলটা কি হবে। যেমন ধরেন ঘর থেকে একটা মায়ের আংটি চুরি করে নিয়ে বিক্রি করে টাকা নিয়ে, সে টাকা দিয়ে আপনার খাওয়া দাওয়া করা, এই যে আপনার কাজটা করলো সে কিন্তু জানে আংটিটা নিয়ে বিক্রি করা যাবে, বিক্রি করে টাকা দিয়ে সে জিনিস কিনতে পারবে, এটা তার জ্ঞান বুদ্ধি রয়েছে। এরকম জ্ঞান বুদ্ধি সম্পন্ন ব্যক্তি মানে শিশুরা হলে তারা আপনার শিশু আইনের আওতায় আসবে। আর যদি তারা এই 12 বছর পর্যন্ত বয়স হলেও যদি পরিপক্ক জ্ঞান না হয় কোনো কিছুর ফল সম্পর্কে, কাজের ফল সম্পর্কে, তবে সেটা অপরাধ বলে আপনার গণ্য হবে না। এটা হচ্ছে 83 ধারার বক্তব্য। এখন আসেন 84 ধারায়। 84 ধারায় রয়েছে অপ্রকৃতস্থ ব্যক্তির কাজ অপরাধ নয়। অপ্রকৃতস্থ ব্যক্তি কারা? যাদেরকে আমরা সমাজে মেন্টালি সিক বা মানসিক ভারসাম্যহীন হিসেবে ধরে রাখি বা জানি, তারা হচ্ছে আপনার এই অপ্রকৃতস্থ ব্যক্তি। এই অপ্রকৃতস্থ ব্যক্তি যারা কোনো অপরাধ করবেন, তাদের অপরাধ বলে গণ্য হবে না। 84 পর রয়েছে আমাদের 85 ধারা, যে অনিচ্ছাকৃত বা ষড়যন্ত্রের শিকার হয়ে অপ্রকৃতস্থ হয়ে কাজ অপরাধ নয়। অর্থাৎ আপনার ইচ্ছা নাই, আপনাকে জোর করে খাওয়ানো হয়েছে, এরকম ঘটনা কিন্তু আমাদের কিছুদিন আগে কিন্তু আপনারা জানেন যে পত্রপত্রিকা বা ফেসবুকে ভাইরাল হয়েছে, যে আপনার জোর করে মদ পান করানোর যে একটা ঘটনা হয়েছে, মামলা হয়েছে, আপনারা জানেন যে একটা ক্লাবে। এরকম আর কি অনিচ্ছা সত্ত্বে যদি কাউকে জোর করে খাওয়ানো হয়, বা ধরেন ষড়যন্ত্র করে কৌশলে আপনাকে মিশিয়ে কোনো কিছুর সাথে খাওয়ানো হলো, সেই ক্ষেত্রে যদি আপনি কি করেন, জ্ঞান হারিয়ে ফেলেন। জ্ঞান হারানো বলতে এখানে কি স্বাভাবিক জ্ঞান না, অজ্ঞান হয়ে যাওয়া না, এখানে আপনি ভালো মন্দ বুঝার জ্ঞানটা হারিয়ে ফেলেন, তখন যদি আপনি অপ্রকৃতস্থ হয়ে যান, হয়ে গিয়ে কাজ করেন, কোনো অপরাধ করেন, সেটা অপরাধ বলে গণ্য হবে না। কিন্তু যারা করছে আপনাকে, তাদের কিন্তু অপরাধ হবে। সেক্ষেত্রে 86 ধারা যদি আপনি যান, এই যে এখানে যে কাজটা করা হয়েছে, আপনি যদি 85 ধারার সুযোগ নেওয়ার জন্য নিজে পরিকল্পনা করে এই ধরনের কাজ করেন, বা যেখানে কাজটা করার জন্য যথেষ্ট জ্ঞান বা বুদ্ধির প্রয়োজন রয়েছে, এই কাজটা করার জন্য আপনি জানেন যে আইনে একটা সুযোগ আছে 85 ধারা, আপনি যেহেতু আইন টান পড়েন, আপনি এই 85 ধারার সুযোগ নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে কাজটা করলেন, সেক্ষেত্রে আপনি এই সুযোগটা আর পাবেন না। এটাই হলো মূলত আমাদের 85 ধারার বক্তব্য। আচ্ছা, 86 ধারায় রয়েছে 85 একটা উদাহরণ বলে দিই আপনাদের। যেমন ধরেন ঘটনাস্থলে আপনি মাতাল হয়েছেন, এখানে আপনি একটা ঘটনা ঘটাইছেন, মাইনা নিলাম, আপনি 85 ধারায় এটা পাইছেন, এই আপনি সুযোগটা পাইলেন যে অন্য কেউ আপনাকে করে দিছে। এখন আপনি করলেন কি, যেখানে ঘটনা এখান থেকে আরও কয়েক কিলোমিটার গেলেন, গিয়ে সাইডে আপনার যার সাথে ঝগড়া, তার বাড়িতে গিয়ে আপনি তার কুপাইলেন বা তার বাড়ি ঘর ভাঙচুর করলেন, আশপাশের কাউরে আর কিছু করলেন না। তার মানে আপনার যথেষ্ট জ্ঞান বুদ্ধি ছিল, আপনি 85 ধারা সুযোগটা পাবেন না। এই কথাটাই বলছে আমাকে 86 ধারায়, যে আপনি 85 ধারা সুযোগটা পাচ্ছেন না। এরপরে রয়েছে 87 ধারা, মৃত্যু বা গুরুতর আঘাতের সম্ভাবনা রয়েছে এরকম কাজ, যেটা আমাদের বৈধ সমাজে বৈধ করা হয়েছে, তা যদি যথেষ্ট আপনার জ্ঞান সম্পন্ন ব্যক্তি বা যে ব্যক্তি আপনার সাবালক, ওই ব্যক্তির সম্মতি সহকারে করা হয়, তবে তাতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তবে সেটা অপরাধ হবে না। যেমন ধরেন রেসলিং খেলা, কুস্তি খেলা, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, সব কিছুতে কিন্তু একটা মৃত্যু ঝুঁকি থাকে। রাগবি খেলা, এইগুলোতে কিন্তু আমাদের একটা কি থাকে, একটা মৃত্যু ঝুঁকি থাকে। এরকম মৃত্যু ঝুঁকি থাকার পরেও কিন্তু কোনো প্লেয়ার কিন্তু অন্য প্লেয়ারকে মৃত্যু ঘটানোর উদ্দেশ্যে বা গুরুতর আঘাত করার জন্য কিন্তু কাজটি করে না। যদি এই ধরনের প্রতীয়মান হয় যে আপনার এই ধরনের কাজ সে মৃত্যু ঘটানোর জন্য করে নাই, বা খেলাটা খেলে নাই, বা গুরুতর আঘাতের জন্য করে নাই, এতে যদি ওই ব্যক্তি অন্য প্লেয়ার যে আছে সে যদি মারাও যায়, তবে সেটা অপরাধ হবে না। তো বাংলাদেশের ক্রিকেটার মেহরব হোসেন অপির কথা আপনারা জানেন, তার মেহরব হোসেন অপি না বিদ্যুতের বলেই জানি, আপনার ভারতের রমেন রম্বা যে আপনার ফিল্ডার ছিল, সে কিন্তু মারা গেছিল। আবার ফিলিপ হিউজের নাম আপনারা শুনেন, টেস্ট ক্রিকেটে সে মারা গেছিল মাথায় আঘাত পেয়ে। তো যে ব্যাটসম্যান সেই বলটা চালাইছে, সে কিন্তু তাকে হত্যা করার উদ্দেশ্যে এই বলটা চালায়নি, ব্যাটটা চালায়নি। এই ব্যাটের থেকে বলটা গিয়ে কিন্তু তার মাথায় লাগবে, সে মারা যাবে, এই ধরনের উদ্দেশ্যে কিন্তু সে এই ব্যাটিংটা করেনি। বুঝতে পারছেন? আচ্ছা, এক্ষেত্রে আমাদের গেল 87 ধারা। এখন আমরা চলে আসবো আমাদের 88 ধারাতে। 88 ধারাতে কি রয়েছে?
মৃত্যু ঘটানোর জন্য অভিপ্রেত না হয়ে, অর্থাৎ কোনো ব্যক্তির মৃত্যু ঘটানোর জন্য না, সেক্ষেত্রে ব্যক্তির উপকার করার জন্য, কার, ওই ব্যক্তিটার উপকার করার জন্য তার কি নিয়ে, সম্মতি সহকারে। তাহলে পয়েন্টটা কি দেখেন, মৃত্যু ঘটানোর জন্য উদ্দেশ্য না, আপনার কি উদ্দেশ্য, ওই ব্যক্তির উপকার করা এবং তার সম্মতি সহকারে যে কাজটা করবেন সেটা অপরাধ বলে গণ্য হবে না। কেননা এই যে আপনি তার সম্মতি নিছেন তার উপকার করার জন্য, এটা আপনার বাস্তব উদাহরণ যদি দেই, একজন ডাক্তার এবং রোগীর ক্ষেত্রে, যে রোগীটা সম্মতিপত্রে সিগনেচার করতে পারে ওই রকম রোগীর ক্ষেত্রে আর কি। তো এই রোগী যে সম্মতি দিল এবং তারপরে তার অপারেশন হলো, এতে যদি তার কোনো ক্ষতিও হয় তবে কিন্তু ওই ডাক্তারের কোনো অপরাধ হবে না। এটাই আর কি মূলত 88 ধারার বক্তব্য। যদি আমরা 89 দিকে যাই, যে অভিভাবক কর্তৃক, মানে আপনি আপনার বাচ্চার জন্য, আমি আমার বাচ্চার জন্য, আমরা অনেকেই অনেক কিছু করে থাকি। এই যে বাচ্চাদের উপকারার্থে আমরা যে কাজটা করব, এই কাজটা করলে কি হবে, আমাদের যদি এতে হিতে বিপরীত হয়, ওই বাচ্চার যদি কোনো কারণে ক্ষতি হয় তবে সেটা আমাদের জন্য অপরাধ নয়। যেমন ধরেন বাচ্চা একটু পায়ে ব্যথা পাইছে, আমরা কি করলাম, সরিষার তেল নিয়ে ডলা শুরু করলাম, ডলতে ডলতে এমন ডলাই দিছি যে ভালো তো হইলই না, বরং আরও পাড়ায় আরও স্থায়ীভাবে নষ্ট হয়ে গেল। এখন আপনি তো কখনোই আপনার এই বাচ্চার পাটা নষ্ট করার জন্য এরকম টানাটানি করেন নাই, তার মঙ্গলার্থে এই কাজটা করছেন। এই মঙ্গলার্থে যে কাজটা করছেন অভিভাবক কর্তৃক, এটা আপনার অপরাধ হবে না। আবার ধরেন অভিভাবকের সম্মতি সহকারে মঙ্গলার্থে কিন্তু কাজ শিশু বা প্রতিবন্ধীর জন্য, যেমন ধরেন ডাক্তারের কাছে নিয়ে গেছেন, এখন ওইটা কি করা লাগবে, ওই বাচ্চাটার একটা অপারেশন করা লাগবে, আপনি অভিভাবক হিসেবে কি করছেন, সম্মতি দিচ্ছেন, আপনার শিশু বা প্রতিবন্ধীর সন্তানের জন্য আপনি সম্মতি দিচ্ছেন। এটার কারণে ওই ডাক্তারের কোনো অপরাধ হবে না, কারণ এটা আপনার অভিভাবকের সম্মতি নিয়ে ডাক্তার সাহেব কাজটা করছেন। এটাই মূলত হচ্ছে 89 ধারা। 90 বলতেছে কতিপয় ক্ষেত্রে সম্মতি, আপনার যেটাকে সম্মতি বলেছিলেন, কারো মানে হাসূচক যে বক্তব্য বা কারো কোনো কিছুতে আপত্তি নাই এরকম যে বক্তব্য, সেটাকে বলা হয় মূলত সম্মতি। তবে এই যে সম্মতি যেটাকে আপনারা চিনেন, এই সম্মতি অনেক ক্ষেত্রে সম্মতি বলে গণ্য হবে না। কখন, যখন সেটা অল্প বয়সের বাচ্চারা দিবে তখন সেটা সম্মতি বলে গণ্য হবে না। যখন এই সম্মতি কাউকে ভুল বুঝাইয়া নেওয়া হবে, সে সম্মতি হবে না। মেন্টাল ব্যক্তির সম্মতি বলে গণ্য হবে না। কাউকে আপনি করছেন এইভাবে কি বলছেন, যে প্রমত্ততা করছেন বা নেশা করাইছেন, এই ব্যক্তি মেন্টাল হয়ে গেছে, ওই ব্যক্তির সম্মতি বলে গণ্য হবে না। এরকম যে ক্লোজগুলো আছে 90 ধারার, এটি 100% আপনাকে মনে রাখতে হবে যে কোন বিষয়গুলো সম্মতি নয়। 91 রয়েছে যে সম্মতি আইনের দৃষ্টিতে অপরাধ, তা করা যাবে না। যেমন ধরেন আমাদের সমাজে এরকম অনেক ঘটনা ঘটে যে আপনার গর্ভপাত করতে হয় নারীদের, সেক্ষেত্রে ওই নারীর জীবনের বাঁচানোর জন্যই এটা একমাত্র পথ। তখন যদি ডাক্তার করেন তবে কিন্তু তিনি তার এই যে মঙ্গলার্থে তার সম্মতি সহকারে করছেন, 88-তে সে কিন্তু বেঁচে যাবেন, তার মঙ্গলার্থে তিনি করছেন। বাট কিন্তু এই যে মহিলা গেলেন, সে কি করলেন, এই গর্ভের সন্তানটাকে নষ্ট করার জন্য গেছেন, তার মঙ্গলের জন্য না, সে বাচ্চাটাকে নষ্ট করার জন্য গেছেন। এখন ডাক্তার যদি তার সম্মতি, প্রাপ্তবয়স্ক ব্যক্তি তার সম্মতি দিছে, সব কিছু দিছে, আপনি যদি করেন আপনি ছাড় পাবেন না, 88 দেখায় আপনি ছাড় পাবেন না। কেন পাবেন না, আপনাকে বলছে যে সকল সম্মতি আইনের দৃষ্টিতে অপরাধ। তার মানে কি, গর্ভপাত করা আইনের দৃষ্টিতে অপরাধ। যেহেতু গর্ভপাত আইনের দৃষ্টিতে অপরাধ, সেহেতু এই ধরনের সম্মতি দিলেও আপনি করতে পারবেন না। আমি গিয়ে যদি বলি আপনার 2টা আঙ্গুল কেটে দেন, এটা কিন্তু পারবেন না, কারণ আইন এটাকে অঙ্গহানি হিসেবে ধরছে, ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে অঙ্গহানি ধরছে, বা এই ধরনের কাজ আপনি করতে পারেন না সম্মতি যতই আমি দেই। তার মানে যে সম্মতিগুলো আইনের দৃষ্টিতে একান্তভাবেই অপরাধ, সেইগুলো করা যাবে না, বা করা যাবে না, করলে সে কি করবে, শাস্তির আওতায় আসবে। 92 বলছে সম্মতি ছাড়া কোনো ব্যক্তির মঙ্গলার্থে সদ্বিশ্বাসকৃত কাজ। এখানে পয়েন্টগুলো আপনাদের দেখতে হবে, একটা হচ্ছে আপনার মঙ্গলার্থে, আর দ্বিতীয়টা হচ্ছে সদ্বিশ্বাসে, আর একটা হচ্ছে সম্মতি ছাড়া। তার মানে কি, এমন একটা সিচুয়েশন যে আপনার ওই ব্যক্তির বা অভিভাবকের সম্মতি নেওয়া কোনোভাবেই সম্ভব না। যেমন রাস্তাঘাটে অনেক ব্যক্তি আপনার কি করে, অ্যাক্সিডেন্ট করে, সাথে সাথে ওই ব্যক্তিকে বাঁচানোর জন্য তার পরিচিত লোকজনকে ডেকে এনে সম্মতি নেবেন বা তার সম্মতি নেবেন, এই ধরনের সুযোগ থাকে না। তাহলে আমার সম্মতি ছাড়া, আরেকটা হচ্ছে মঙ্গলার্থে, আরেকটা কি, মঙ্গলার্থে ওই ব্যক্তির মঙ্গল করার জন্য, আরেকটা হচ্ছে সদ্বিশ্বাসে, কোনো ধরনের গাফিলতি থাকা যাবে না, অর্থাৎ যথাযথ সতর্কতার সাথে সদ্বিশ্বাসের সাথে ওই ব্যক্তির মঙ্গলার্থে সম্মতি ছাড়াও যদি করেন তবুও সেটা অপরাধ হবে না। এটাই মূলত হচ্ছে 92 ধারা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ধারা। 93 রয়েছে সদ্বিশ্বাসকৃত যোগাযোগ, অর্থাৎ এমন একটা যোগাযোগ আপনি জানাইলেন, সেই সংবাদ শুনে ওই ব্যক্তি আরও মারা গেল, তাহলে হইলটা কি, এটা একটা দুর্ঘটনা ঘটলেও আপনার কোনো অপরাধ হবে না, কারণ আপনি
তার কোনো ক্ষতি করার জন্য সংবাদটা জানাইছেন না, তাকে আপনি তার মঙ্গলের জন্য জানাইছেন। আপনি দৌড়ে এসে বললেন, ভাই 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 তোমার বাবা তো অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই খবর শুনে নাই আপনার ভাই হার্ট অ্যাটাক করে সেই মারা গেল। এখন তাহলে কি হলো? এখন ওই ব্যক্তির এটা অপরাধ হবে না, কারণ তাকে হার্ট অ্যাটাক করানোর কোনো লক্ষ্য বা উদ্দেশ্যই তার ছিল না। অতএব এই ধরনের হবে না। যেমন ধরেন কোনো রুগীর ব্রেন টিউমার হয়েছে, কারণ ডাক্তার তাকে জানাবে যে সে তার বেশি দিন বাঁচবে না, তার মনের মাঝে কী কী ইচ্ছা আছে পূরণ করে নিক। এখন তাকে বলতেছে যে আপনার তো হয়েছে, আপনার তো ব্রেন টিউমার হয়েছে, আপনি তো আর বেশি দিন বাঁচবেন না, বছর খানিক বা 6 মাস বাঁচবেন। এই কথাই শুনি না ডাক্তারের চেম্বারে এসে হার্ট অ্যাটাক করে মারা গেল। অতএব এই সংবাদ ডাক্তারের জানানোর কর্তব্য ছিল, সরল বিশ্বাসে জানাইছেন, ডাক্তার তাকে হার্ট অ্যাটাক করানোর জন্য জানাইছেন না। এরপরেও যদি এরকম ঘটনা ঘটে যায়, তবে যিনি সংবাদটা জানালেন তার কোনো অপরাধ হবে না। এটাই মূলত 93 দ্বারা। 94 বলা হয়েছে যে কাজ কাউকে ভীতি প্রদর্শন করে করানো হয় সেটি অপরাধ হবে না। এখানে অনেকগুলো বিষয় আছে, আমাদের খুব ঠান্ডা মাথায় 94টা বুঝতে হবে। এখানে আমাদের ইনস্ট্যান্ট হতে হবে, আর উইদাউট মার্ডার, without murder and death punished, অর্থাৎ ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক। আপনার এই কার্যক্রমটা হইতে হবে তাৎক্ষণিক। এই যে আপনাকে ভয় দেখাবে যে এই কাজটা কর, আপনার মাথায় পিস্তল ধরছে, বলতেছে এই কাজটা তুই এখনই করবি, না করলে তোরা মেরে নেবো, তখন আপনি যদি ওই কাজটা করেন অপরাধ না। কিন্তু আজকে এসে বলে গেলো এই কালকে আরমো দরজা খুলে দিবি না, তোর খবর আছে। এই যে 24 ঘন্টা আগে এসে আপনার বলে গেলো, আগের দিন এসে বলে গেলো, 2 ঘন্টা আগে বসে গেলো, 5 ঘন্টা আগে বলে গেলো, এই বলে যাওয়ার মাঝখানের কাজটা হওয়ার মাঝখানে যদি আপনি আইনগত কর্তৃপক্ষের সহায়তা নিতে পারেন বা এরকম সময় থাকে, তবে আপনি এই দ্বারার সুযোগ পাবেন না যে আমার ভয় দেখা করাইছে। আপনাকে ভয় দেখা করাইছে, আপনাকে ইনস্ট্যান্ট যদি করাইতো তাহলে আপনি মাপ পাইতেন যে স্যার আমার এই এখন স্যার কইছে যে কাজটা কর, নাহলে তাহলে মারে লাগবো স্যার, একদম আমার মাথায় পিস্তল ধরছে, আমার পেটে স্যার ছুরি ধরছে স্যার, নাহলে আমার মারে লাগবো স্যার, তখন আমি বাধ্য হয়েছি স্যার করার জন্য। এটা বলে আপনি ছাড় পাবেন কখন? ইনস্ট্যান্ট হতে হবে। এখানে আবার আরেকটা জিনিস পেস মেরে দিছে, ওই যে আপনি করে ছাড় পাবেন, কিন্তু 2টা ক্ষেত্রে আপনি ছাড় পাবেন না। যত ধরনের বই আপনাকে দেখাক, যতই মৃত্যু বা গুরুতর আঘাতের বই দেখাক, আপনি ছাড় পাবেন না 2টা ক্ষেত্রে। কোন ক্ষেত্রে? একটা হচ্ছে যে আপনার খুন, আপনার মাথায় পিস্তল ধরা হইলো, ওই ওরে খুন কর, আপনি ওরা গিয়ে স্টেপ করলেন বা ছুরি দেয়া বা গুলি করলেন, সরি চাকু দেয়া তাকে স্টেপ করলেন বা পিস্তল দিয়ে তাকে ছুরি দেওয়া ই করলেন, গুলি করলেন, এভাবে তাকে আপনি মেরে ফেললেন, যে আপনাকে তাৎক্ষণিক ভয় দেখাইছে না, এটা আপনি সুযোগ পাবেন না। ইনস্ট্যান্ট ভয় দেখে যদি আপনাদের কাউকে খুন করতে বলে আপনি খুন করতে পারবেন না, বা যেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, এই ধরনের অপরাধ করতে বলে আপনি করতে পারবেন না। যেমন ধরেন কাউকে দর্শন করতে বললো, আপনি সেই দর্শনটা ইনস্ট্যান্ট করতে পারবেন না, কারণ এই আইন আপনাকে বলে দিছে ইনস্ট্যান্ট ভয় দেখায় করায় নিবে, বাট সেই অপরাধটা মৃত্যুদণ্ড হয় এরকম কাজ করা যাবে না, বা আপনার খুন করবেন কাউকে, এটা করা যাবে না। এই 2টা ক্ষেত্র ব্যতীত অন্য কাজ যদি করেন, দরজা খুলে দেন বা কাউকে চট থাপ্পড় মারেন, বা ধরেন আপনার কি বললেন মাথায় একটা বাড়ি দিলেন বা ই করলেন, যেটা সে মূল্য না আর কি, এরকম আরো বড় কোনো কাজ করাই নিল, কিন্তু যেটা শাস্তি মৃত্যুদণ্ড না, তাহলে আপনার অপরাধ হবে না, কারণ আপনি বাধ্য হয়েছেন করতে, আপনাকে তখন মৃত্যুর ঝুঁকি ছিল, গুরুতর আঘাতের ঝুঁকিটা ছিল। এটাই মূলত 94 ধারার বক্তব্য। 95 আজকের ক্লাসের শেষ বিষয়। এখানে রয়েছে সামান্য ক্ষতিকারক কাজ, অর্থাৎ আইনের দৃষ্টিতে যে অপরাধগুলোর জন্য একজন স্বাভাবিক বিবেক সম্পন্ন ব্যক্তি বা জ্ঞান সম্পন্ন ব্যক্তি সাধারণত কখনো অভিযোগ করে না, এই কাজগুলোকে বলা হয় স্বাভাবিক কি আপনার ক্ষতিকারক কার্য, সামান্য ক্ষতিকারক কার্য। এগুলোর জন্য কেউ মামলা করে না। যেমন ধরেন একটা গোলাপ ফুল চুরি করা বা অন্য কোনো একটা ফুল নিয়ে গেল বা আপনার একটা কলম নিয়ে গেল, এটার জন্য থানায় গিয়ে কি আপনি মামলা করবেন? সাধারণ জ্ঞান সম্পন্ন ব্যক্তি একটা কলম চুরির অপরাধে কারোর বিরুদ্ধে মামলা করে না। আমরা হয়তো অনেক সময় অফিস থেকে ভুলক্রমে সরকারি কলম টলম পকেটে করে নিয়ে এসে পড়ি, এখন এটার জন্য কি আমার বিরুদ্ধে মামলা করবে কর্তৃপক্ষ? কখনোই না। এই জিনিসটা আর কি বোঝানো হয়েছে। তাহলে এই ছিল মূলত আমাদের আজকের ক্লাস। আমরা এখন শিরোনামগুলো আরেকবার রিভিশন দিব। এটা হচ্ছে, আচ্ছা সবসময় তো আমরা প্রথম দিক থেকে রিভিশন দিই, আজকে উল্টা দিক থেকে রিভিশন দিই। যেমন 95 রয়েছে সামান্য ক্ষতিকারক কাজ, অপরাধ হবে না। আপনার 94 বলছে যে কাজ কাউকে ভীতি প্রদর্শন করে করানো হয় ইনস্ট্যান্টলি, খুন বা মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধ না হলে, বা রাষ্ট্রের বিরুদ্ধে যেটা আর কি, সেটা আপনার অপরাধ বলে গণ্য হবে না। আর 93 বলছে সৎ বিশ্বাসে যদি যোগাযোগ করা হয় সেটা আপনার কি অপরাধ বলে গণ্য হবে না।
92 বলা আছে সম্মতি ছাড়া কোনো ব্যক্তির মঙ্গলার্থে সৎ বিশ্বাসে যদি কোনো কাজ করা হয় সেটা আপনার অপরাধ বলে গণ্য হবে না। 91 রয়েছে যে সকল সম্মতি আইনের দৃষ্টিতে অপরাধ তা করা যাবে না। তারপর হচ্ছে 90 রয়েছে কতিপয় ক্ষেত্রে সম্মতি নয়। 89 রয়েছে অভিভাবক কর্তৃক বা অভিভাবকের সম্মতি সহকারে আপনার শিশু বা আপনার প্রতিবন্ধী ব্যক্তির উপকারার্থে যে কাজ করা হয় সেটি অপরাধ বলে গণ্য হবে না। 88 রয়েছে কারো মৃত্যু ঘটানোর জন্য নয়, ওই ব্যক্তির উপকারার্থে ওই ব্যক্তিরই সম্মতি সহকারে যে কাজটা করবেন, এতে যদি ওই ব্যক্তির ক্ষতি হয় তবু এটা আপনার কোনো অপরাধ হবে না। 87 রয়েছে মৃত্যু বা গুরুতর জখমের একটা সম্ভাবনা আছে এমন কাজ আপনার কি ব্যক্তি বলে এটাকে, আপনার প্রাপ্তবয়স্ক ব্যক্তির সম্মতি সহকারে যদি করেন, আর যদি তাতে যদি ওরকম ঘটনা ঘটেও যায় তবে সেটা অপরাধ হবে না। এটা রয়েছে 87 দ্বারা। 86 রয়েছে কেউ যদি আমাদের যে কাজটা করলে আপনার স্বাভাবিক জ্ঞান বুদ্ধি দরকার বা আরও তীক্ষ্ণ বুদ্ধি দরকার, বুদ্ধি বিবেচনা দরকার, এরকম কাজ করার ক্ষেত্রে যদি কেউ প্রমত্ততার সুযোগ নিতে চায়, যে তাকে সে মাতাল ছিল এই ধরনের সুযোগ নিতে চায়, সেই সুযোগটা পাবেন না, কারণ ওই কাজটা করার জন্য তার যথেষ্ট জ্ঞান বুদ্ধি ওই মুহূর্তে ছিল। 85 রয়েছে ইচ্ছার বিরুদ্ধে যদি কাউকে আপনার নেশাগ্রস্ত করা হয় বা সে যদি ষড়যন্ত্রে পড়ে যদি সে নেশাগ্রস্ত হয়ে যায়, সেই ক্ষেত্রে তখন যদি কোনো অপরাধ অনুষ্ঠিত হয় তবে সেটা অপরাধ বলে গণ্য হবে না। 84 রয়েছে অপ্রকৃতিস্থ ব্যক্তির কাজ অপরাধ নয়, অর্থাৎ যে ব্যক্তি মেন্টালি সিক বা পাগল বলি ওই ব্যক্তির কাজ অপরাধ বলে গণ্য হবে না। 83 রয়েছে 9 বছরের অধিক এবং 12 বছরের কম বয়স্ক অপরিণত বোধশক্তি সম্পন্ন শিশু যদি কিছু করে সেটা অপরাধ নয়, তবে এটা যদি উল্টায় দেন, যদি ওইরকম ব্যক্তি জ্ঞান বুদ্ধি সম্পন্ন হয় তবে তার অপরাধ। এটা হলো 83। 82 হয়েছে যত জ্ঞান বুদ্ধি থাকার যাই কিছু থাক, 82 দ্বারা যে 9 বছরের নিচে মানে 9 বছর পর্যন্ত শিশুদের ধরা হয়েছে তাদের কোনো কিছুই অপরাধ না। 81 রয়েছে কোনো ব্যক্তির উপকারার্থে ওই ব্যক্তির সামান্য ক্ষতি করাও মঙ্গলজনক, এটা কোনো ব্যাপার না, বা অন্য কোনো সামান্য ক্ষতিকারক কাজ করাও এটা অপরাধ বলে গণ্য হবে না। আর 80 রয়েছে আইনানুগভাবে কাজ করাকালে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেটা অপরাধ নয়। 79 রয়েছে আইন সমর্থিত বা ভুল ধারণাবশত যদি সমর্থিত মনে করে সেই কাজ অপরাধ নয়। 78 রয়েছে আমাদের আইনানুগ কর্তৃপক্ষের আদেশকৃত কাজ। 77 রয়েছে বিচারালয়ের কার্যক্রম। আর 76 রয়েছে আইন বলে বাধ্য বা ভুল ধারণাবশত যে ব্যক্তি নিজেকে আইন বলে বাধ্য বিশ্বাস করে এমন ব্যক্তির কাজ অপরাধ বলে গণ্য হবে না। এই ছিল মূলত আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, 2বার রেকর্ডিং করলাম, এর আগে রেকর্ডিংটা মিস হয়েছে, এখন জানি না এবারে রেকর্ডিংটা টিকে কিনা। তো দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে, সেই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে হেফাজত রাখুন, আমিন।